হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিগন্ত ব্যাচ ফর ক্লাস 10। তাহলে আজ থেকে তোমাদের ক্লাস 10-এর ম্যাথমেটিক্সের ক্লাস শুরু হলো। আমি তোমাদের ডিএম স্যার। তোমাদের আগের দিন আগের যে ইনস্ট্রাকশন ভিডিওটা হয়েছিল ওখানে আমি বলেছিলাম যে তোমাদের কেমন করে সারা বছর পড়তে হবে, কোন বই তুমি ফলো করবে, কেমন কি হয়, ওখানে সব ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। ফার্স্টে তোমরা ওই ভিডিওটাকে ফলো করবে, অর্থাৎ দেখে নেবে। দেন তারপরে তোমরা কি করবে না, এই লেকচারে চলে আসবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। তোমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তার ফার্স্ট ক্লাস হচ্ছে আজকে মেইনলি আমরা দেখব যে এই যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ দ্বিঘাত সমীকরণ, সেখানে আমরা কি কি পড়বো, মানে মেন একটা চ্যাপ্টারে তোমাদের কি কি পড়ানো হবে সেটা আমি বলে দেবো নেক্সট। তারপরে আজকের যে টপিকটা থাকবে, আজকের ক্লাসে যে বিষয়টা তোমাদের পড়াবো সেটা নিয়ে আলোচনা করব। তাহলে মেনলি তোমরা জানো যে একটা দ্বিঘাত সমীকরণ কি, মেনলি আমরা এখানে দেখব। দেখো কি কি পড়বো সেটা তোমাদের ক্রনোলজিক্যালি দেওয়া রয়েছে। ফার্স্টে আমরা দেখব যে সমীকরণ কিভাবে চিহ্নিত করব যে এটা দ্বিঘাত সমীকরণ। নেক্সট আমরা তার মূল মানে কি বলতো, বীজ মানে তার মান নির্ধারণ কিভাবে করব সেটা দেখব। দেন বলেছে পদক্ষেপ পদ্ধতি, অর্থাৎ গুণনীকের সাহায্যে বা উৎপাদকের সাহায্যে যেটা হয় তার সাহায্যে আমরা তার মান বের করব দ্বিঘাত সমীকরণে। দেন হচ্ছে পূর্ণবর্গ পদ্ধতি, যেটা স্কোয়ার করে, যেটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করে। দেন হচ্ছে কি বলতো, আমরা যে দ্বিঘাত সমীকরণকে ব্যবহার করে কি কি করতে পারি, কোন কোন সমাধান সলভ করতে পারি সেইগুলো দেখব। মেনলি হচ্ছে দ্বিঘাত সমীকরণে এইগুলো আমরা পড়বো। এখানে তোমাদের আরো ভালো করে লিখে দিয়েছি, দেখো যে এই চ্যাপ্টারে আমরা কি কি কভার করব। এই চ্যাপ্টারে কি কি কভার হবে, দেখো সমীকরণ কি, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এইভাবে পরপর দেওয়া রয়েছে। তোমরা ভালো করে দেখে নেবে যে এই একটা চ্যাপ্টার থেকে যে থিওরিগুলো হতে পারে সেগুলো এইটা আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে এগুলোকে সব কভার করব। আজকে যে বিষয়টা আমাদের হচ্ছে সেটা দেখো, আজকের বিষয়টা হচ্ছে এইটা। দেখো আজকের বিষয়টা কি থাকবে বলো আমাদের, যে এক হচ্ছে আমরা দেখব সমীকরণ কি, সমীকরণ পড়বো। তো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পড়ার আগে আমরা দেখব সমীকরণ কি, দেন দেখব কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। আগে পড়বো আমরা সমীকরণ কাকে বলে, তারপরে পড়বো এক চল বিশিষ্ট সমীকরণ কাকে বলে, তারপরে 3 নম্বর যেটা হচ্ছে কি বলতো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে বিভিন্ন ধারণা দেখব। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সহগ কি, বা ঘাত কত, ঘাত না থাকলে কি হয়, বা কটা মান পাবো, এই সমস্ত দেখবো। ওকে, তাহলে আজকে দেখো আজকের টপিক হচ্ছে এই 3টে থিওরি দেখব। তারপর তোমাদের যে ম্যাথগুলো থাকবে এই থিওরির উপরে, সেই ম্যাথগুলো আমরা কমপ্লিট করব। দেখো ফার্স্ট হচ্ছে কি বলতো, সমীকরণ কি। আমরা সমীকরণ পড়ার আগে কি করব বলতো, পলিনোমিয়াল কি দেখব। ক্লাস 9-এ তোমরা শিখেছিলে বহুপদী সংখ্যামালা। দেখো কোনো একটা চলরাশি আর কিছু যদি ধ্রুবক থাকে, তার দ্বারা আমরা যদি কোনো ফাংশন লিখি, ওখানে শিখেছিলাম কি, শিখেছিলাম বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা কি ছিল বলো, একটা ফাংশন আমরা যদি ধরতাম যে এফ অফ এক্স, একটা ফাংশন আমরা নিতাম কি বলতো, এফ অফ এক্স। এটা লিখতাম কিভাবে বলো, একটা ফাংশন লিখতাম যেটা ধরো 2x² দ্বিঘাত, তারপরে লিখতাম এক ঘাত, ধরো 3x + 5, এইভাবে যদি কিছু লিখতাম আমরা। এইটা যখন 2x² - 3x + 5, একে ডিফাইন করেছি আমরা কি দ্বারা, এফ অফ এক্স দ্বারা। তাহলে এই পুরো এটাকে কি বলবো বলতো, বহুপদী সংখ্যামালা এটাকে, অর্থাৎ পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা বলবো। ইকুয়েশন বলবো না, একে ফ্যাক্টরাইজ করতে পারি, উৎপাদকের সাহায্যে রাখতে পারি, কিন্তু এর ভ্যালু পাবো না আমরা। ভ্যালু পেতে হলে কি করতে হয়, =0 করতে হয়। তাহলে যখন এই ফাংশনটাকে, সমীকরণ কি তাহলে এবার দেখবো বলো, এই ফাংশন যেটা পেয়েছিলাম কি পেয়েছিলাম, এফ অফ এক্স কে যখন আমরা 0 করব, =0 যখন করব, তার জন্য কি হবে, তখন সমীকরণটা কি হয়ে যাবে দেখো, এফ অফ এক্স এর ভ্যালু যেটা ছিল 2x² - 3x + 5, এখানে বসিয়ে দাও। 2x² - 3x + কত বলো 5 = কি হচ্ছে বলো 0। তখন এইটাকে বলবো সমীকরণ। আগেরটাকে কিন্তু বলতাম আমরা কি, যখন =0 দেবো না সেটাকে কি বলবো, বহুপদী সংখ্যামালা। যখন =0 করব সেটাকে বলবো আমরা সমীকরণ। আরেকটা জিনিস তোমরা ক্লাস 11-এ হায়ার ক্লাসে যখন যাবে তখন শিখবে অসমীকরণ। আরেকটা কি শিখবো বলো আমরা, অসমীকরণ। একটু বলে দিচ্ছি এখানে দেখো, সমীকরণে আমরা নির্দিষ্ট ভ্যালু পাই। সমীকরণের ক্ষেত্রে আমরা কি হয়, যদি দ্বিঘাত হয় তাহলে 2টো ভ্যালু পাবো, ত্রিঘাত হলে 3টে ভ্যালু পাবো, রৈখিক যদি হয় মানে একঘাত যদি হয় তার একটা ভ্যালু পাবো। কিন্তু অসমীকরণের ক্ষেত্রে একঘাত যদি হয় তাহলে দেখো 2x
2x ধরো 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস ধরো 5, এইভাবে যদি কিছু থাকে এইটাই নিলাম যে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 অসমীকরণ বললে তার ভ্যালু হয় আমরা কি লিখতে পারি বলো তো, ইকুয়ালস টু গ্রেটার ইকুয়ালস টু 0, অথবা আমরা কি লিখতে পারি বলো, লেস ইকুয়ালস টু 0 বা লেস দেন 0 গ্রেটার দেন 0 বা লেস ইকুয়ালস টু 0 গ্রেটার ইকুয়ালস টু 0, এইভাবে যখন থাকবে তার ভ্যালু হয় সবথেকে সর্বাধিক মান পাবো বা সর্বনিম্ন মান পাবো বা তার মাঝখানে কোনো ভ্যালু পাবো, ফিক্সড কোনো ভ্যালু পাবো না, ওইগুলোকে আমরা কি বলবো, অসমীকরণ। দেখো আমরা তিনটে জিনিস শিখলাম, এক হচ্ছে বহুপদী সংখ্যামালা, 2 শিখলাম কি বলতো সমীকরণ, 3 শিখলাম অসমীকরণ। এই তিনটে জিনিস মনে রাখবে যে প্রথমে আমরা বহুপদী সংখ্যামালা কিভাবে তৈরি করেছিলাম, একটা বা দুটো চলরাশি, একটা চলরাশি থাকবে, 1 বা 2 বা একের বেশি তোমাদের ধ্রুবক পদ থাকবে, যেখানে এখানে দেখো 2, 3, 5 এগুলো সব ধ্রুবক বলা হয়, আর এক্স এখানে রয়েছে চলরাশি, অনেক সময় চলরাশি এক্স ওয়াই এগুলো আমরা করেছি নিচু ক্লাসে। তাহলে যখন এইভাবে লিখতে পারি এফ অফ এক্স আকারে, অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5, তাহলে ওটাকে বলবো আমরা বহুপদী সংখ্যামালা। যখন ইকুয়ালস টু 0 দেবো তখন তাকে কি বলবো, সমীকরণ। যখন গ্রেটার দেন বা গ্রেটার ইকুয়ালস টু, লেস দেন অথবা লেস ইকুয়ালস টু 0 দেবো তখন তাকে কি বলবো আমরা, অসমীকরণ। কিন্তু আমাদের আজকে টপিক কি ছিল, আমাদের আজকে কি ছিল, এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তাহলে এটা হচ্ছে এক চল বিশিষ্ট, দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা কি ছিল, আমাদের সমীকরণ জিনিসটা জানলাম, মানে এইটা। এবার আমরা শিখবো কি বলতো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে, কোন সমীকরণকে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। অনেক সমীকরণ থাকে, ধরো 2x প্লাস 3y ইকুয়ালস টু 5, এইভাবে যদি লেখা থাকে, একটা ইকুয়েশন লিখছি দেখো, যদি এইটা থাকে 2x প্লাস 3y ইকুয়ালস টু 5, এইভাবেও তোমরা করেছো। ক্লাস 9-এ তোমরা শিখেছিলে যখন তুমি সমাধান করেছিলে যেগুলো অপনয়ন তুলনামূলক, তখন এই সমস্ত ইকুয়েশন ইউজ করেছিলে তোমরা সেখানে। এটা হতে পারে, অথবা 2x স্কোয়ার প্লাস xy প্লাস 5 ইকুয়ালস টু 0, এইভাবেও হতে পারে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা যদি 3 নম্বর আমরা দিই, তাহলে বলো এই তিনটে কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। তার আগে এইগুলো দেখার আগে আমি বলে দেই, দেখো তোমাদের যে সমীকরণকে কাকে বলে, দেখো যে সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই আকারে প্রকাশ করতে পারবো, তাকে কি বলবো বলতো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত কেন বলেছি এখানে, দেখো এখানে দ্বিঘাত বলা হয় কেন না, এখানে ঘাত মানে পাওয়ার থাকে কত, 2, তার আগে দ্বিঘাত, তারপর এক ঘাত নাও থাকতে পারে, কিন্তু দ্বিঘাত যেন থাকে। এক চল বিশিষ্ট হতে হলে একটা চলরাশি থাকবে। এখানে দেখো চলরাশি কোনটা, এই যে x, একটাই চলরাশি, a আর b c এগুলো হচ্ছে ধ্রুবক, এগুলো কি বলতো, ধ্রুবক। এই দেখো এখানে লেখা আছে a b c হচ্ছে বাস্তব সংখ্যা, মানে এগুলো বাস্তব সংখ্যা মানে ধ্রুবক পদ, মান ফিক্সড হবে এগুলোর। আর a নট ইকুয়ালস টু 0, কেন a নট ইকুয়ালস টু 0 বলেছে, যদি এটা 0 হয়ে যেত, যদি এটা 0 হয়ে যেত, তাহলে এইটা যদি আমরা 0 লিখতাম, a যদি 0 হয়ে যায় এক্স স্কোয়ার পদই থাকবে না, তো তাহলে দ্বিঘাতই হবে না, এক ঘাত হয়ে যাবে, তখন রৈখিক হয়ে যাবে। ওই কারণে দেখো এই যে ইম্পর্টেন্ট, এটা কোটেশন হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে a নট ইকুয়ালস টু 0 হতে হবে, a কে যেন অবশ্যই নট ইকুয়ালস টু 0 হয়। a 0 হলে দ্বিঘাত হবে না, a না 0 হলে দ্বিঘাত হবে। তাহলে এটা ছিল আমাদের। এবার এক্সাম্পল যেগুলো দিয়ে রেখেছি দেখো, এখানে কি দেওয়া রয়েছে, 1 নম্বর বলেছে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3, দেখো a মানে 2x স্কোয়ার মাইনাস, b বলেছে b মানে এখানে হচ্ছে মাইনাস 5 ইন্টু এক্স প্লাস c মানে এখানে হচ্ছে মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বলে স্যার এখানেও তো পাওয়ার দেখতে পাচ্ছি 2, তাহলে এটাও কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। এক চল বিশিষ্ট মানে একটা যেন চলরাশি থাকে, এখানে x রয়েছে, এখানেও x রয়েছে, এখানে দেখো এখানে কি রয়েছে x, কিন্তু এখানে দেখো এক্স ওয়াই আছে, দুটো চলরাশি, তাহলে এক চল হলো না। ওই কারণে এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। এটা দেখো এখানেও দুটো চলরাশি বলেছে, আবার দ্বিঘাতও নেই, পাওয়ারও 2 নেই, তাহলে এটা তো একেবারেই হবে না। তাহলে বুঝতে পেরেছ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলবো, চলরাশি একটা থাকবে, পাওয়ারে হাইয়েস্ট পাওয়ার জন্য 2 থাকে, হাইয়েস্ট পাওয়ার 2 থাকে, এর বেশি বা কম থাকলে ওটা দ্বিঘাত বলবো না। পাওয়ার যত থাকে ততগুলো ভ্যালু পাই, এর দ্বিঘাত সমীকরণ। তাহলে বীজ কটা পাবো এখানে, এর বীজ পাবো কটা বলো তো, বীজ মানে মান, বীজ হচ্ছে মান,
বা মূল এগুলো একই জিনিস। এর কটা থাকবে? দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কটা থাকবে? দুটো থাকবে, প্রত্যেকটার ক্ষেত্রে দুটো পাবো। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। এরপরে যেটা রয়েছে দেখো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ধারণা বলেছি। ধারণা বলার কারণ দেখো, এখানে যদি আমরা একটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লিখি, দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু কত বলো? 0। 0 এটা এক্ষুনি শিখলাম যে কোনো দ্বিঘাত সমীকরণ হচ্ছে এক্স এক চল বিশিষ্ট এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। কিন্তু কিন্তু এখানে যদি আমরা বলি যে এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ কত, এগুলো দেয় তোমাদের, এগুলো লাগবে ওই কারণে। এক্স স্কোয়ারের সহগ কত? এক্স এর সহগ কত? আর আমরা করব কি এক্স টু দি পাওয়ার 0। এক্স টু দি পাওয়ার 0 মানে কি হয়? আমরা সূচকে ক্লাস 7-এ শিখেছিলাম, কি শিখেছিলাম? ওখানেই শিখে নিয়েছিলাম যে এক্স টু দি পাওয়ার 0 বা এ টু দি পাওয়ার 0 কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তাহলে তার ভ্যালু হয় কত? 1। তাহলে এইটাকে যদি আমরা সাজিয়ে লিখতাম তাহলে এই জিনিসটাকে কি হতো বলো? দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু কত হবে? সি ইন্টু 1 আছে, 1 এর জায়গায় আমরা এক্স টু দি পাওয়ার 0 বসাতে পারি। এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কত হচ্ছে? সেটাও 1 হবে। তাহলে এখানে 1 এর জায়গায় আমরা বসাবো এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু হচ্ছে কত? 0। দেখো ঘাত যেন আস্তে কমতে থাকে ওইভাবে সাজাবে, দ্বিঘাত, এক ঘাত, 0 ঘাত। দেখো দ্বিঘাত কিছু নেই মানে এক ঘাত রয়েছে, এখানে 0 ঘাত রয়েছে। এইভাবে সাজানোর পরে তাহলে এক্স টু দি পাওয়ার 0 সহগও চাইতে পারে তোমাকে, তখন কি করবে না এক্স টু দি পাওয়ার 0 সহগ হলে যেটা আমাদের ধ্রুবক পদ থাকে, কনস্ট্যান্ট রাশি থাকে, লাস্টে যেটা থাকে দেখো এখানে এটা ধ্রুবক পদ, সেইটা হচ্ছে তার সহগ। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ মানে এক্স স্কোয়ারের সঙ্গে যেটা থাকে, এক্স স্কোয়ারের সঙ্গে যে ধ্রুবক পদ থাকে সেটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ উইথ সাইন, চিহ্ন সহ। -2 থাকলে -2 বলবে, যদি কিছু না থাকে তাহলে +2 বলবে। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত বলো? এবার বলেছে এক্স এর সহগ, এক্স এর সহগ কত হবে? বি। দেখো আর এখানে এক্স টু দি পাওয়ার 0 সহগ হলে কত হবে? সি। একটা এক্সাম্পল নিয়ে যদি করি আমরা, দেখো বলো, এটা তোমরা বলবে 5x স্কোয়ার -3x -1 ইকুয়ালস টু 0। দেখো ভালো করে দেখাও, 5x স্কোয়ার -3x -1 ইকুয়ালস টু 0। ক্লাস দেখার সময় খাতা পেন বের করো নি অনেকে, না দেখছো? ক্লাস চলে এসেছে দেখছি, খাতা পেন বের করো, আগে বন্ধ করে ভিডিও পজ করে খাতা পেন বের করে তারপরে করো। সব বসে গেছে এমনি এমনি। 5x স্কোয়ার -3x -1 ইকুয়ালস টু কত? 0। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হবে বলো? এক্স স্কোয়ারের সহগ কত হবে? যে স্যার এক্স স্কোয়ারের সঙ্গে কি রয়েছে দেখো 5 মানে +5, তাহলে আমরা এখানে লিখবো কত? 5। এরপরে নেক্সট বলো, তোমরা বলো এক্স এর সহগ কত হবে? স্যার এক্স এর সহগ 3, তাই তো? কিছু জন বলবে আমি জানি। এক্স এর সঙ্গে কি রয়েছে দেখো, উইথ সাইন বলেছিলাম তোমাদের, চিহ্ন সহ বলবে। দেখো -3 রয়েছে, এক্স এর সঙ্গে কি রয়েছে? -3, তাহলে এক্স এর সহগ কি হবে? -3। এরপরে কি রয়েছে বলো? কনস্ট্যান্ট রাশি, কনস্ট্যান্ট রাশি কি রয়েছে? এই দেখো এখানে কনস্ট্যান্ট রাশি কত? -1। কনস্ট্যান্ট রাশি কার সহগ হয়? এক্স টু দি পাওয়ার 0 সহগ। এখানে বলেছিলাম দেখো ধ্রুবক পদ যেটা ছিল, এখানেও এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে বলো? -1। বুঝতে পেরেছো? একটা দ্বিঘাত সমীকরণের সামনে যেটা থাকে সেগুলো হচ্ছে ওর ধ্রুবক, মানে ওই ধ্রুবকগুলো হচ্ছে ওর সহগ। এটা হচ্ছে কি বলতো আমাদের সহগের কনসেপ্ট থাকলো। এবার তোমাকে এখানে আরো কনসেপ্ট দেবে, সেটা হচ্ছে কখন এর দ্বিঘাত সমীকরণ হবে না, এই সমীকরণটি কখন দ্বিঘাত হবে না। তোমাদের একটু লিখে দিচ্ছি, দেখো নোট দিয়ে লিখে রাখো তোমরা। নোট দিয়ে লিখে রাখো, ভালো করে লিখে রাখবে, নোট দিয়ে সাইডে বক্স করে সুন্দর করে। আমি সমীকরণটা কি ছিল আমাদের? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু কি বলো? 0। কি ছিল? কি ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু কত? 0।
এখানে যদি বলি এটা দ্বিঘাত হবে না, কখন কখন এই সমীকরণটি দ্বিঘাত হবে না, 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে দ্বিঘাত হবে না, দ্বিঘাত হবে না যদি কি হয় বলো, a ইকুয়ালস টু 0 হয়ে যায়। ফার্স্ট পয়েন্ট ভালো করে শোনো, একটা দ্বিঘাত সমীকরণ কখন দ্বিঘাত হবে না, যখন এক্স স্কোয়ারের সহগ কত হয় 0। স্যার এটা জানি, এক্ষুনি বলেছিলেন, বা আমরা এটা জানি, কিন্তু এর পরেরটা দেখো জানো না। সেটা হচ্ছে আমি যদি বলি তোমাকে যে এই সমীকরণের বীজ আমরা ইকুয়াল পাবো, বাট কি বলতো সাইনটা আলাদা হবে, বিপরীত চিহ্নযুক্ত, সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। কখন ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, দ্বিঘাত সমীকরণে বীজ দুটি সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে কখন, সেটা বলো। তাহলে কি লিখবে, বীজ দুটি, বলতে থাকো আমি শুনছি, বীজ দুটি সমান ও বিপরীত চিহ্নযুক্ত, বিপরীত চিহ্নযুক্ত বলো, আরে বলো, শুনছি তো, কখন হবে। দেখো যদি বি ইকুয়ালস টু আমরা 0 করে দেই, বি ইকুয়ালস টু 0 করে দেই, তাহলে কি হবে এটা, যে বি ইকুয়ালস টু 0, বি ইকুয়ালস টু 0। আর এখানে দেখবে বি ইকুয়ালস টু 0 হলে সঙ্গে নয়, সমান হতে হলে এই জায়গাটাতে এই যে চিহ্নটা অবশ্যই তোমাকে সেখানে মাইনাস দিয়ে দেওয়া থাকবে। কেন বলছি, একটা এক্সাম্পল যদি নেই, দেখো একটা এক্সাম্পল নিয়ে দেখছি। ধরো এইটা যদি থাকতো যে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 4 ইকুয়ালস টু 0, ধরো এইটা নিলাম, মাইনাস না নিয়ে প্লাস নিলাম, তাই তো। তাহলে এখানে দেখো আমরা কি বলেছিলাম, যে b0 মানে এই পদটা আমাদের থাকবে না, মাঝখানে x এর b0 মানে কি, এই x যুক্ত পদটাই থাকবে না, আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা পাচ্ছি কত, 2x স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু কত বলো, 0, ইকুয়ালস টু কত বলো, 0। তাহলে 2x স্কোয়ার সমান কত পাচ্ছি বলো, -4, x স্কোয়ার ইকুয়ালস টু -2। তাহলে x সমান ভুলেও বলবে না যে √ওভার প্লাস মাইনাস √ওভার -2, ওটা তোমাদের কমপ্লেক্স নাম্বারে চলে যাচ্ছে। ক্লাস 9-এ তোমরা পড়েছিলে যখন, যে সংখ্যা বাস্তব সংখ্যা শিখেছিলাম ক্লাস 9-এ, রিয়েল নাম্বার, আর একটা নাম্বার ওখানে পড়েছিলে তোমাদের যে কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার, সেটা হচ্ছে রুটের মধ্যে, ইমাজিনারি নাম্বার এইগুলোকে বলি √ওভার -4। 4-এর বর্গমূল জানি, কিন্তু -1-এর বর্গমূল তো জানি না। ওই কারণে আমরা একটা জিনিস শিখেছিলাম, যখন বড় ক্লাসে শিখবে ও আরো, 4-এর বর্গমূল 2 আর একটা আয়োটা বলা হয় বা বলা হয়, যেটা ইমাজিনারি নাম্বারের জন্য। এই আয়োটা ইকুয়ালস টু কত হয় বলো তো, √ওভার -1। এটা পরে শিখবে। আমি শুধু বললাম কেন যে তোমাদের এখানে মাইনাস দেবে কেন, যদি এটা মাইনাস দিত কি হতো বলো, যদি এটা মাইনাস দিত তাহলে আমরা এটা পেতাম, দেখতে পাচ্ছ তো, দেখো 2x স্কোয়ার -4 ইকুয়ালস টু কত, 0। এই পদ তো থাকবে না, এটা তাহলে -4 ইকুয়ালস টু 0 দিলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে যাবে, 4। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে 2। তখন তুমি বলতে পারবে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস কত, √2, তখন ভ্যালু পাবে। ও ম্যাথ যখন তোমাকে চাইবে না যে কত হয়, তখন এখানে তোমাকে দিয়ে দিবে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের যেটা পয়েন্ট ছিল সেটা দেখো, তাহলে বলেছে বীজ দুটি সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে কখন, যখন বি ইকুয়ালস টু 0 হবে। দেন তারপরে কি থাকবে বলো, তাহলে বললাম এইটা, এই সাইনটা দেখবে কিন্তু, মানে তোমাকে জিজ্ঞেস করবে, একটা সমীকরণ দিয়ে দিবে যে বলবে এর কখন বীজ থাকবে না, ওই সমীকরণটা ওইভাবেই তোমাদের সাজানো থাকবে। এরপরে বলবে যে একটা বীজ শূন্য হবে, অবশ্যই মানে মাস্ট শূন্য হবে, আর একটা বীজ যে কোনো হতে পারে। তাহলে কি বলবে, একটি বীজ শূন্য হবে কখন, এখানে বলো একটা বীজ শূন্য হবে কখন, যখন আমরা বলবো কি বলতো, c ইকুয়ালস টু 0। যখন c ইকুয়ালস টু 0 হবে তখন একটা বীজ কি হবে, x হবে। কেন বলো, দেখো একটা উদাহরণ যদি দেখি আমরা, আচ্ছা আর একটা পেজ নিয়ে নিচ্ছি, দেখো কেন হবে বললাম। আমরা যদি একটা সমীকরণ নেই যে 2x স্কোয়ার, ধর এই সমীকরণটা জেনারেল সমীকরণ কি ছিল, x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু কত বলো, 0। এটা দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্মুলা ছিল। আমি বললাম একটা বীজ শূন্য হবে, আর একটা বীজ যে কোনো জিনিস, যে কোনো মান হতে পারে। তাহলে তার জন্য কন্ডিশন কি বললাম না, c ইকুয়ালস টু 0 হতে হবে।
আচ্ছা সি যদি 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণের একটা বীজ হবে 0। কি করে হয়, সি কে আমরা রিমুভ করে দিব, 0 বসিয়ে দিয়েছি, তাহলে ax² প্লাস bx ইকুয়ালস টু কত হবে বলো, 0। বুঝতে পেরেছো? এখান থেকে x কমন নেব, দেখো এই দুটো থেকে কত কমন যাবে, ax² প্লাস bx থেকে x কমন যাবে, তাহলে আমরা যদি x কমন নেই তাহলে একটাতে হবে ax প্লাস কত বলো b ইকুয়ালস টু কত, 0। এবার উৎপাদকের সাহায্যে চলে এসছে ফ্যাক্টরে, তাহলে আমরা বলতে পারি x ইকুয়ালস টু 0, নতুবা কি হবে ax প্লাস b ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কিছু ভ্যালু পাবো, যেটা x হচ্ছে মাইনাস b বাই a। কিন্তু দেখো একটা বীজ আমরা কি পাচ্ছি স্যার, একটা বীজ 0 পাচ্ছি, 0 0। আমাদের চেয়েছিল না একটা বীজ 0 হবে কখন, যদি ধ্রুবক পদ 0 হয়। তাহলে এখানে এই 3 নম্বর পয়েন্ট হচ্ছে একটি বীজ 0 হবে কখন, যখন c ইকুয়ালস টু 0। তিনটে জিনিস বুঝতে পেরেছো? আর কিছু a b c 0 বললাম, কখন কি a 0 হলে কি হবে, b 0 হলে কি হবে, আর কি c 0 হলে কি হবে। গট ইট? বুঝতে পেরেছো? আরে বলো বুঝতে পেরেছো তো? গুড। নেক্সট, তাহলে আমাদের তিনটে জিনিস এখানে আলোচনা করা ছিল, বলছিলাম যে সমীকরণ কাকে বলে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি, আর তার সম্বন্ধে ধারণা, কিছু ধারণা বলতে এইগুলো দিলাম, যে কখন a ইকুয়ালস টু 0 হলে কি হবে, b ইকুয়ালস টু 0 হলে কি হবে, c ইকুয়ালস টু 0 হলে কি হবে। এরপরে তোমাদের রয়েছে যেটা, সেটা হচ্ছে কি বলো, কোষে দেখি 1.1। তোমাদের অঙ্কগুলো করানোর আগে একটা জিনিস বলে দেই, তোমাদের যেহেতু 1.1 1.2 এইভাবে রয়েছে, আমি ওইগুলোকে ফোকাস করব। তোমাদের 1.1 এর যে কনসেপ্টগুলো লাগবে, ওই কনসেপ্ট কমপ্লিট করানোর পরে তারপর তোমাদের ম্যাথগুলো করিয়ে দেবো। একটা চ্যাপ্টারে যেটা বলেছিলাম না তোমাদের আজকে, দেখো একটা চ্যাপ্টারে যেটা বলেছিলাম, যে একটা চ্যাপ্টারে যতগুলো থিওরি হয়, তোমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এখানে লেখাও রয়েছে, দেখো টপিক কভার ইন দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা এই কনসেপ্টগুলো ক্লিয়ার করব। আমি হয়তো একটা ভিডিওতে এইগুলো কনসেপ্ট ক্লিয়ার করিয়ে তারপরে অঙ্ক করাতে যেতে পারতাম, কিন্তু তোমাদের যেটা প্রবলেম হবে কি বলতো, আমি যখন করিয়ে দিয়ে লাস্টে এখানে চলে এলাম যে বীজদ্বয় প্রকৃতি, কিন্তু ম্যাথ করিয়ে করিয়ে যখন যাব, সেটা এখন 4-5টা ক্লাস, তখন অনেকটা দেরি হয়ে যাবে, তখন সেই কনসেপ্ট ভুলে যাবে। ওই কারণে আমি ভেবেছি তোমাদের ফার্স্টে একটা চ্যাপ্টার অনুযায়ী, মানে একটা ওই যে একটা চ্যাপ্টারে যে সাব পয়েন্টগুলো সাব ইউনিটগুলো রয়েছে 1.1 1.2, ওই ইউনিটে যে কনসেপ্ট তোমাদের লাগবে সেই কনসেপ্ট করিয়ে ওই চ্যাপ্টারটা করিয়ে দেবো। তারপরে আবার যে কনসেপ্ট লাগবে সেটা করানোর পরে পরে নেক্সট ইউনিটটা করাবো। বুঝতে পেরেছো? তাহলে আমরা কোথায় ছিলাম, 1.2-তে। দেখো 1.2-তে তোমাদের প্রথম যে ম্যাথ ছিল, যে নিচে যে বহুপদী সংখ্যামালাগুলো বলে রয়েছে, দেখো এক্ষুনি আমি তোমাদের শিখিয়েছি যে বহুপদী সংখ্যামালা কি, যখন ইকুয়ালস টু 0 থাকবে না সেগুলোকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো। ওই জন্য বলেছে দেখো যে বহুপদী সংখ্যামালার মধ্যে, ওই কারণে এই কনসেপ্টটা দিয়েছিলাম যে বহুপদী সংখ্যামালা কি। এটা তো আমাদের জানতে হবে যে বহুপদী সংখ্যামালা কি। দেখো কোনোটার পেছনে 0 নেই, ইকুয়ালস টু 0 কোনোটাই নেই, তাহলে এটা ইকুয়েশন নয়, এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা। কিন্তু এই বহুপদী সংখ্যামালাকে আমাকে জিজ্ঞেস করেছে কোনটা এই যে দেখো দ্বিঘাতযুক্ত বহুপদী সংখ্যামালা, মানে হাইয়েস্ট পাওয়ার জন্য 2 থাকে, কোনটা হবে বলো? এটা 1 নম্বরটা হবে x² - 7x + 2। হ্যাঁ স্যার এটা হবে। তাহলে এটা হচ্ছে কি বলতো, ঠিক, যেটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটা দেখো হাইয়েস্ট পাওয়ার কত বলেছে এখানে, 5, 7x⁵ - x ইন্টু এটা গুণ করবে আমরা। দেখো এগুলো যখনই ফাংশন থাকবে, এই যে ফাংশনটা, এই ফাংশনটা করানো মেন বলে দিবে না যে স্যার এখানে x এর পাওয়ারে কোথাও 2 দেখতে পাচ্ছি না, দ্বিঘাত সমীকরণ হবে না। সব পুরো ম্যাথটা যেটা থাকবে, বহুপদী সংখ্যামালা যেটা থাকবে, তাকে কি করবে, ফার্স্ট সিম্পলিফাই করবে। সিম্পলিফাই করে অর্থাৎ ভাঙার পরে তুমি দেখবে সেটা বহুপদী কি বহুপদী নয়। কিন্তু এটা আমরা ভেঙে দিলেও x² পাবো ঠিক, কিন্তু হাইয়েস্ট পাওয়ার অটোমেটিক বাইরে দেওয়া রয়েছে 7x⁵, ওটা তো হবে না। ওই কারণে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। নেক্সট 3 নম্বর যেটা রয়েছে, 3 নম্বরটা আগে ফার্স্টে আমাদের কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করলে কি হবে, এটা যে 2x² + 5x 10x প্লাস কত বলো 1, 2x² + 10x + 1। দেখো এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা ট্রু হবে। বাইরে থেকে দেখে বলবে না যে হবে না স্যার, এটা আগে তুমি সিম্পলিফাই করবে, তারপর যদি হয় হয়, যদি না হয় না। তারপর এটা দেখো, এটা তো রৈখিক, রৈখিক মানে এক ঘাত। হাইয়েস্ট পাওয়ার যদি 1 হয় তাহলে সেটাকে বলবো রৈখিক, হাইয়েস্ট পাওয়ার যদি 2 হয় তাহলে বলবো তাকে দ্বিঘাত, হাইয়েস্ট পাওয়ার 3 হলে তাকে ত্রিঘাত। তারপর
চতুর্থ পঞ্চ এরকম চলবে 4 4 করে। তাহলে স্যার এটাও হলো না। তাহলে 1 নম্বর হয়েছিল, 2 নম্বর হলো না, 3 নম্বর হয়েছিল, 4 নম্বর হলো না। বুঝতে পেরেছো তোমরা? গুড। নেক্সট, যে সমীকরণগুলো দেওয়া রয়েছে বলেছে সেগুলোকে জেনারেল যে ফর্মুলা ছিল আমাদের ax² + bx + c এই আকারে তোমাদেরকে সাজাতে বলেছে। কিছু ফাংশন এদিক সেদিক করে দেওয়া রয়েছে, দেখো x - 1 + 1/x = 6, এটাকে তোমাকে বলেছে ax² + bx + c = 0। এই সমীকরণগুলোকেও তোমাদের এইভাবেই বলতে পারে, অঙ্কগুলো আসতে পারে যে এই সমীকরণগুলোকে তুমি ax² + bx + c = 0 আকারে সাজিয়ে x² এর সহগ বলো, অথবা x এর সহগ বলো, অথবা x⁴ সহগ বলো, যে কোনো জিনিসও চাইতে পারে তোমাদের। তাহলে আমরা যদি ফার্স্টে দেখি, সব করাচ্ছি না, তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি একটা দুটো করিয়ে দিচ্ছি। হোমওয়ার্কও কিছু রাখতে হবে না, সব করিয়ে দিলে হবে। 1 নম্বরটা দেখো, বলেছে x - 1 প্লাস কত 1/x = কত বলেছে 6। এটাকে তোমাকে বলেছে ax² + bx + c = g আকারে সাজাও। তাহলে কি করবো বলো? তুমি এটাকে 1টাকে ওইদিকে দিয়ে দাও, বা যে কোনো করতে পারো। আমরা এখানে ফাংশনগুলোকে অর্থাৎ x + 1/x কে রাখলাম, -1টা ওইদিকে দিয়ে দিলে কত হবে 6 + 1। তাহলে একে সিম্পলিফাই করলে এলসিএম হবে কত x, দেখো এলসিএম হচ্ছে x, এর সিম্পলিফাই করলে এর নিচে কিছু নেই মানে এটা এর সঙ্গে গুণ হয়ে যায় x² প্লাস উপরে যেটা থাকে সেটা কি হয় 1, আর এটা ভগ্নাংশে যোগ বিয়োগ যেটা হয় সেটা হলো। তাহলে x থাকলো x² + 1 = কত হচ্ছে বলো 7। দ্যাট ইমপ্লাইজ x² + 1 = 7 এর সঙ্গে x গুণ করলে কত হবে 7x। বুঝতে পেরেছো? 7x এদিকে দিয়ে দাও, কারণ হচ্ছে আমাদের x², তারপর x, তারপর কনস্ট্যান্ট আছে এই আকারে সাজাবো, কারণ ছিল আমাদের সাজাতে বলেছিল ax² + bx + c = 0। তাহলে x² - 7x + 1 = কত 0। বুঝতে পারলে? এবার লিখে দিবে কি না x এটাকে এটিকে ax² + bx + c আকারে সাজিয়ে পাই। তাহলে এটাকে কি লিখলাম যে ax² + bx + c = 0 আকারে সাজিয়ে পাই, লিখে দিবে, সাজাতে বলেছিল যেহেতু। এটা হচ্ছে 1 নম্বর। 3 নম্বর যেটা রয়েছে সেটা কি ছিল? এটা কি সাজানো রয়েছে? কি ছিল 3 নম্বরে? x² - 6 × √x + 2 = 0। কিন্তু কি বলেছে ভালো করে দেখবে, নিচের সমীকরণগুলি কোনটি এই আকারে লেখা যায় তা লেখো। সবগুলো লেখা যাবে এরকম মানে নেই, যেটা লেখা যাবে সেটাকে লিখতে বলেছে। এটা দেখো x² - 6 × √x + 2, এখানে x থাকলে এখানে ওই জন্য x থাকে, এখানে x আছে কিন্তু এখানে √x আছে, যদি x থাকতো তাহলে দ্বিঘাত হতো, √x আছে, কিন্তু এটাকে যদি আমরা √x আকারে লিখে নেই তাহলে কি হয় বলতো, একটা x মানে হচ্ছে দুটো √x, √x × √x = x হয়, কারণ সূচকের নিয়মে শিখেছিলাম যে x⁴ × x⁴ যেটা হয় সেটা কি হয় পাওয়ার গুণ হয়ে যায়, রুট মানে তো x⁴ না, পাওয়ার দুটো কি হয়ে যায় গুণ নয় যোগ হয়ে যায়, ½ + ½ তখন আমাদের x হয়, যারা জানো না দেখে নেবে। তাহলে এখানে কি লিখতে পারি আমরা, একটা x এর জন্য দুটো রুট, দুটো x এর জন্য 4টে রুট, তাহলে √x এর হোল টু দি পাওয়ার কত হচ্ছে 4 - 6√x + 2 = 0। এখানে বলবে যে সমীকরণটিকে =0 রয়েছে মানে আমরা সমীকরণ লিখতে পারি, লিখবো সমীকরণটিকে ax² + bx + c, ax² + bx + c = 0 আকারে সাজিয়ে পাই, 0 আকারে সাজিয়ে পাই, সরি সাজিয়ে পাবে কোথায়, বলবে এই সমীকরণটিকে ax² + bx + c = 0 আকারে সাজানো যাবে না, আকারে লেখা যাবে না, আকারে লেখা যাবে না, লেখো সাজানো দরকার নেই, বলবে আকারে লেখা যাবে না। ওকে, অঙ্ক করার সময় অনমনস্ক যদি একটু হয়ে যাও তাহলে ওই 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 হবে। দেখো যাই হোক x² - 6 × √x + 2 = 0, এটা কি হলো দ্বিঘাত সমীকরণ হবে না। বাকি যে দুটো থাকলো তোমাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে HW হোমওয়ার্ক, দিস ইজ অলসো HW। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এই দুটো হচ্ছে কি তোমাদের হোমওয়ার্ক। নেক্সট কি রয়েছে দেখা যাক।
নেক্সট রয়েছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে? এটা কিন্তু তোমাদের এক্সামে আসে, আগেরগুলো আসে না এতটা, কিন্তু এটা আসে। আমি যেগুলো এক্সামে আসে ওইগুলোকে তোমাদের একটু মার্ক করে দিয়ে যাব। কোন কালি দিয়ে? রেড দিয়ে। এখান থেকে 1.1 থেকে যেগুলো প্রায় তোমাদের দেয় এক্সামে, সব প্রায় করবে তোমরা, সব প্রায় নয়, প্রায় মানে সব নয়, আচ্ছা সব করবে তোমরা, কিন্তু যেগুলোকে আমরা স্টার চিহ্ন দিয়ে দিব সেগুলো কি করবে? অবশ্যই করবে। তাহলে কি রয়েছে দেখো, এই ম্যাথটা বলেছিল এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ হবে? কোন ঘাতের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ হবে? তাহলে আমাদের ম্যাথটা কি ছিল? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস কত এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু কত বলো? 0। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0। কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত হতে হলে দ্বিঘাত বলেছিল, তাহলে এখানে পাওয়ারে কত থাকবে? 2। তাহলে ভেতরে এক্স এর কোন ঘাত চলবে বলো? কার সাপেক্ষে? এখানে যা থাকে সূচকের নিয়মে গুণ হলে গুণ হয়ে যায়, মানে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। আমরা সূচকে এই নিয়মটা শিখেছিলাম, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ক্লাস 9-এর, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন অলসো ক্লাস 7, ক্লাস 7-এও ক্লাস 9-এও দুটোতে শিখেছিলাম। তাহলে গুণ হয়ে যায়, এখানে গুণ হয়ে 6 হয়েছে, তাহলে এখানে স্যার কত বসবে? না 3, তাই তো। আর এখানে আছে কত? মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0। বলছে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত হবে? বলবে চলের ত্রিঘাতের সাপেক্ষে, ওই চলের 3 ঘাতের সাপেক্ষে, অর্থাৎ যদি বলতো কার সাপেক্ষে এটা দ্বিঘাত হবে, বলবে এক্স স্কয়ারের সাপেক্ষে। বলছে ওই যে চলটা রয়েছে সেটা তার কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত হবে, তখন বলবে ত্রিঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত হবে। বুঝতে পেরেছো? তাহলে কি হলো? এটা ত্রিঘাতের সাপেক্ষে এটা সমীকরণটি কি হবে? দ্বিঘাত হবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট রয়েছে কি? নেক্সট বলেছিলাম যদি পরীক্ষায় আসে তাহলে তোমাদের লাল দাগ দেখতে পাবে, কাটার জন্য নয়, ইম্পর্টেন্টের জন্য। এটা হবে, এটাও দেয়, এটাও দেবে। এই দুটোর মধ্যে দেখো কি রয়েছে। ফার্স্ট যে ম্যাথটা রয়েছে দেখো তোমাদের, এটা তো আরো ইম্পর্টেন্ট থাকে, মানে তোমাদের যদি কেউ যদি কোনো স্যার যদি তোমাদের সাজেশন দেন, ফার্স্ট যদি দেন সেটা হচ্ছে এইটা, এটা বারবার তোমাদের দেয় কোশ্চেনটা। বলেছে a মাইনাস 2, দেখো একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে ওহো না একটু প্রবলেম, সেটা হচ্ছে এটাকে সরানো যাবে না, আমাকে 1 নম্বর আর 2 নম্বর দিয়ে করিয়ে যেতে হবে। 1 নম্বরে দেখো, 1 নম্বরে হচ্ছে কি না a মাইনাস 2, সমীকরণটা কি ছিল? a মাইনাস 2 ইন্টু কত বলো? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0। এই সমীকরণটা দেওয়া রয়েছে। পড়ো, সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা লিখতে বলেছে। আমি তোমাদের এক্ষুনি বলেছিলাম, কিছুক্ষণ আগে বলেছিলাম কি না একটা দ্বিঘাত সমীকরণ হবে না যদি এক্স স্কোয়ারের সামনে যে সহগটা থাকে সেটা 0 হয়। a 0 হলে তো সেটা দ্বিঘাত হয় না। তাহলে এখানে বলেছে এর সামনে কি রয়েছে? a মাইনাস 2, এর সামনে কি রয়েছে? a মাইনাস 2। তাহলে আমাদের এটা দ্বিঘাত হবে না কখন? যদি স্যার a মাইনাস 2 ইকুয়ালস টু 0 হয়। বলবো সমীকরণটি দ্বিঘাত হবে না, দ্বিঘাত হবে না কি হয়? যদি এই যে সহগ মানে a মাইনাস 2 ইকুয়ালস টু কি হয়? 0 হয়। a মাইনাস 2 ইকুয়ালস টু কি হয়? 0 হয়। তাই তো, a মাইনাস 2 ইকুয়ালস টু 0 হয়। তাহলে a মাইনাস 2 যদি 0 হয় তাহলে a এর ভ্যালু কত হবে? a ইকুয়ালস টু 2 হবে স্যার। তাহলে অতএব দিয়ে লিখে দেবে যে a ইকুয়ালস টু 2 হলে সমীকরণটি দ্বিঘাত হবে না। ফার্স্ট ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো যে a মাইনাস 2 যেটা ছিল সেটাকে আমাদের 0 হতে হবে, তবে সেটা দ্বিঘাত হবে না। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট যেটা রয়েছে, একটা সমীকরণ দেওয়া রয়েছে x/4 - x ইকুয়ালস টু 1/x। এই কোটেশনগুলো ইম্পর্টেন্ট কেন? যদি x এ 0 হয় তাহলে অসংজ্ঞাত হবে,
4 হয়ে গেলে 0 হয়ে যাবে, সেটাও অসংগত হবে, এই কারণে এগুলো নট ইকুয়ালস টু 0। এটা এই সমীকরণে একটা কোটেশন। ভাববে না এখানে আবার কি একটা দেওয়া রয়েছে যেন, ওগুলো দেখো না তোমরা, না ওই দেখারও দরকার নেই, কিন্তু এটা মনে রাখবে যেগুলো দেওয়া থাকে সমীকরণটা স্যাটিসফাই করে, নাহলে আনডিফাইন যেন না হয়, ওই কারণে ওই কোটেশনগুলো দেওয়া থাকে যে এক্স এর ভ্যালু যা নেবে নাও, যা নেবে নাও 0 আর 4 বাদে। ওকে, তাহলে একে ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে সমীকরণে প্রকাশ করলে x এর সহগ কত, এক্ষুনি বলেছিলাম যে এই দ্বিঘাত সমীকরণকে আকারে প্রকাশ করে যে কোনো সহগ চাইতে পারে, এখানে x এর চেয়েছে, কখনো x স্কয়ার চাইতে পারতো, কখনো x টু দি পাওয়ার 0 চাইতে পারতো, যে কোনো জিনিস চাইতে পারতো তোমাদের। তাহলে আমাদের কি আছে এরপরে, এই সমীকরণকে ফার্স্টে কাজ কি আকারে সাজাবো, এই আকারে সাজাবো। সমীকরণ ছিল কত, x বাই হচ্ছে কত 4 মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে 1/x। দ্যাট ইমপ্লাইজ কি করবো, কোনাকুনি গুণ করে দেবো, x ইন্টু এক্স, এক্স স্কোয়ার, 4 মাইনাস এক্স 1 এর সঙ্গে গুণ করো 4 মাইনাস এক্স, দ্যাট ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস এক্স, লেফটে এলে কি হবে প্লাস এক্স, মাইনাস প্লাস 4 এলে কত মাইনাস 4 ইকুয়ালস টু 0। এটাকে আমরা সাজিয়ে দিয়েছি এক্স স্কোয়ার প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে। এবার চেয়েছে এক্স এর সহগ, তাহলে অতএব দিয়ে আমরা লিখবো এক্স এর সহগ কত বলো, বলো এক্স এর সহগ কত বলো 1। দেখো এক্স এর সামনে প্লাস 1 রয়েছে, এই কারণে এটা কি হবে 1। চলো এই দুটো বুঝতে পেরেছো সবাই, সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। নেক্সট, হাউ, এটা তোমাদের কাজ, এই দুটো অঙ্ক হচ্ছে সেম ইম্পর্টেন্ট ফর এক্সাম। এই 4টে অঙ্ক, ওখানে এখানে 4টে অঙ্ক, ওখানে একটা 5টা, এই 5টা হচ্ছে তোমাদের। লাস্টে আমার কাছ থেকে যদি কেউ সাজেশন চাও, আজ থেকে বলে দিলাম ওই জিনিসটা করবে না, কিন্তু আজ থেকে এগুলো ভালো করে ইম্পর্টেন্টের সঙ্গে করবে, বুঝতে পেরেছো? এগুলো কি করব আমরা তাহলে ইম্পর্টেন্টের সঙ্গে করব। এই 5টা অঙ্ক, দুটো দুটো 4টে 1 5, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টারে মানে ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট ইউনিটের সাজেশন দিয়ে দিলাম তোমাদের। তাহলে এটা কিছু নয়, দেখো এদিকে গুণ করবে, এই দুটাকে গুণ করবে, দিয়ে দেখবে এক্স স্কোয়ার একদিকে নেবে, সেম এক্স গুলো একদিকে নেবে, কনস্ট্যান্ট রাশি নেবে, ওই আকারে সাজাবে। এখানেও সেম আমাদের দিয়েছে, দেখো সেম কি দেওয়া রয়েছে, দেখো সেম রয়েছে। এটা একে হোল কিউবে ভাঙবে, এখানে কিউব করবে, দেখো এই আকারে সাজানো হয়ে যাবে। এখানে এ প্লাস বি এর হোল কিউব ভাঙবে, আর এখানে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা গুণ করে দিলে এক্স কিউব হয়ে যাবে, তাহলে এক্স কিউব আর এখানে এক্স কিউব হয়ে কি হবে কেটে যাবে। তাহলে এগুলো কেটে গেলে বাকি তুমি এই আকারে সাজাবে। দিয়ে এখানে বলেছে দেখো সবগুলো চেয়েছে, সবগুলোর সহগ চেয়েছে আমাদের, এক্স স্কোয়ার আর এক্স আর এক্স টু দি পাওয়ার 0, ওই আকারে সাজিয়ে 3টে সহগ বের করে নেবে। ওকে, চলো নেক্সট কি রয়েছে আমাদের 5-এর দাগে, বলেছে নিচের বিবৃতিগুলো থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি করতে বলেছে, গঠন করতে বলেছে। তাহলে 1 নম্বরে কি বলেছে দেখো, এখানে 3টে দেওয়া রয়েছে, আমি একটা করে দিচ্ছি, বাকি দুটো হোমওয়ার্ক। সামনে থাকলে বলতে যে স্যার এটা করে দিন, সেটা করে দিতাম, এখন আমি চাইছি মানে যে কোনো একটা করে দিচ্ছি। 2 নম্বরটা করে দিচ্ছি, 1 আর 3 হচ্ছে হোমওয়ার্ক। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, ক্রমিক মানে পর পর, 1 হলে তারপর 2 তারপর 3 তারপর 4 এইভাবে হয়। তাহলে দুটি ক্রমিক ধনাত্মক কি বলেছে এখানে অযুগ্ম সংখ্যা, দুটি ক্রমিক অযুগ্ম, ক্রমিক মানে পরপর, অযুগ্ম হতে হলে কি বলতো, যদি 1 হয় তারপরে হচ্ছে কত 2, এটা তো ক্রমিক হলো, কিন্তু অযুগ্ম বলেছিল, তারপরে হবে কত 3, তারপরে হবে 5, পরপর হচ্ছে বাট অযুগ্ম রাশিগুলো। যদি বলতো এখানে দেখো লাস্টে ম্যাথটা দেওয়া রয়েছে দুটি ক্রমিক সংখ্যা, এর ক্ষেত্রে তুমি ধরতে পারো যে 1 2 এইভাবে, অর্থাৎ আমি যখন এর ক্ষেত্রে ধরবো, ধরি দুটি ক্রমিক সংখ্যা হলো ধরি দুটি ক্রমিক সংখ্যা হলো কত, একটা হচ্ছে 2x, 2x দেখো ভালো করে, 2x মানে যুগ্ম হয়ে গেছে। আমি যদি একটা +1 করে দেই আর একটা যদি -1 করে দেই, দেখো -1 করে দিলাম সেও অযুগ্ম হয়ে গেল, 2x মানে কি যুগ্ম, সেখান থেকে +1 বা -1 করলে তুমি অযুগ্ম হয়ে যায়। দেখো -1 তারপরে 0 তারপরে 1, অর্থাৎ এর পরের হবে কি 2x + 1। স্যার বলবে স্যার x ধরে x + 3 ধরুন, ওটা হলে একটু কঠিন হবে, এটা হলে সুবিধা হবে, এই কারণে ধরেছি আমরা। তাহলে ধরি দুটি ক্রমিক সংখ্যা হলো কত 2x - 1 আর 2x + 1,
দুটোর গুণফল বলেছে 143 143 ওকে। তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে 2x - 1 2x + 1 = 143। এবার এখানে গুণ করে দাও, এমনি গুণ করবে না, এটা ফর্মুলাতে পড়ে যাচ্ছে a + b × a - b। তাহলে 2x এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1 স্কোয়ার ইকুয়ালস টু কত 143। দ্যাট ইমপ্লাইজ এটা 4x² - 1 - 143 = 0। দ্যাট ইমপ্লাইজ 4x² - 1 - 143 মাইনাসে অ্যাড হবে, তাহলে -144 = 0। দ্যাট ইমপ্লাইজ এবার 4 দিয়ে ডিভাইড করে যাবে, 4 দিয়ে হয়ে যাবে, তাহলে x² - 4 3 4 6 36 x² - 36 = 0। ওকে, এটা হচ্ছে সমীকরণ গঠন করতে বলেছিল ওইটা, এটা যদি সমাধান করতাম তাহলে x = +6 - 6 হতো, তখন +6 - 6 ধরলাম, কিন্তু এখানে ধনাত্মক নিয়েছিল তাহলে আমরা +6 ধরতাম। যদি চাইতো যে দুটি ধনাত্মক সংখ্যা বের করো, কিন্তু চাইনি তো, মানে ধনাত্মক অযুগ্ম সংখ্যা যদি বের করতে বলতে তুমি এটাকে ইকুয়েশনকে সলভ করতে, তোমাকে বলেছিল দ্বিঘাত সমীকরণ গঠন করো, গঠন করে দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে কি তোমাদের হোমওয়ার্ক করবে, কোনো কিছু প্রবলেম থাকলে তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমাকে জিজ্ঞেস করে নেবে, তাও তো বলে দিলাম। এটাকে দেখো 42কে এমন দুটি অংশে ভাগ করো যাতে এক অংশ অপর অংশের সমান। একটা অংশ x ধরবে, 42কে দুটো অংশে ভাগ করব, একটা যদি 42, একটা যদি 20 হয়, আর একটা কত হবে 22, তাহলে 42 - 20। একইভাবে একটা x হলে আর একটা কত হবে বলো 42 - x। দুটো অংশ বলে দিয়েছি, কন্ডিশন বলেছে একটা অংশ অপরটার বর্গের সমান, একটা সমান আর একটার স্কোয়ার করে নিবে। আর এখান থেকে বলে দিলাম এখানে দুটো সংখ্যা ধরবে, একটা x, এখানে দুটো ক্রমিক বলেছিল, একটা x ধরলে এরপরেরটা x + 1 ধরে নিবে, দুটোর বর্গের সমষ্টি x² প্লাস, দেখো দুটি সংখ্যার বর্গের সমষ্টি, বর্গ মানে স্কোয়ার, সমষ্টি প্লাস, তাহলে x² + x + 1 হোল স্কোয়ার = দিস। ক্যালকুলেশন করে সাজাবে। নিচের বিবৃতিগুলো থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছি। 1 নম্বর তোমরা তো জানো যে একটা আয়তকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া হয়েছে 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষায় 3 মিটার বেশি, দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষায়, তাহলে প্রস্থ যদি আমরা x ধরি তাহলে দৈর্ঘ্য 3 মিটার বেশি মানে কত x + 3, যদি x ধরি আর একটা কত হবে x + 3, কিন্তু আমাদের কর্ণের দৈর্ঘ্য বলেছিল, তাহলে কর্ণের দৈর্ঘ্য = কি হয়, আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য √(of দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার), তাহলে একবার লিখবে x + 3 এর হোল স্কয়ার প্লাস হচ্ছে x²। বোথ সাইড স্কোয়ার করে, স্কোয়ারকে ভেঙে বোথ সাইড স্কোয়ার করলে রুট চলে যাবে, এদিকে 225 হয়ে যাবে, আর এটাকে হোল স্কোয়ারে ভেঙে দিয়ে তারপর তুমি সাজিয়ে রেখে দিবে। এটা হিন্টস ছিল। কিন্তু নেক্সট দেখো 2 নম্বরটা কি রয়েছে, 2 নম্বরটা রয়েছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। দেখো বলেছে 40 টাকায় তিনি কয়েক কিগ্রা, এটা হচ্ছে কি পয়েন্ট, আমরা ভাষা পড়ে দেখবো, কয়েক কিগ্রা বলেছিল জানি না, ধরে নেবো x কিগ্রা। তাহলে ধরি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করেছেন, x কিগ্রা চিনি ক্রয় করেছেন। বুঝছে? তাহলে কি হবে না, ধরি 80 টাকা x কিগ্রা চিনি ক্রয় করেছেন, কিন্তু এখানে কি বলেছে দেখো প্রতি চিনির দাম তার কিগ্রা প্রতি মানে প্রতি কেজিতে 1 টাকা কমবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে 40 টাকায় যদি x কেজি পাই তাহলে 1 কেজির দাম কত বের করব, কারণ কিগ্রা প্রতি এখানে রেট বলেছে 1 টাকা কম, তাহলে এখানে 1 কেজির দাম কত বের করব। এরপরে কি বলেছিল 4 কেজি বেশি দিলে তখন 1 কেজির দাম কত বের করব, তারপর শর্তানুসারে করব। এখানে 80 টাকায় x কেজি চিনি ক্রয় করেন, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত বলো, 1 কিগ্রা চিনির দাম কত হবে বলো, আরে x কেজি চিনির দাম 80 টাকা হলে 1 কেজি 80/x হবে, 80/x টাকা। এখন 1 কেজি চিনির দাম পেলাম কত আমরা 80/x টাকা, কিন্তু বলেছে যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি চিনি পেতেন
মানে 80 টাকায় তিনি কত চিনি পেতেন? x+4 কেজি, আরো 4 কেজি, এখন x কেজি পেয়েছিল, এরপরে আরো 4 কেজি বেশি মানে x+4 কেজি, তখন চিনি পেতেন, তখন তা কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে এখন লিখবো যে এখন দেখো 80 টাকায় চিনি পাওয়া যায় কত? 80 টাকায় x+4 কেজি চিনি পাওয়া যায়, এটা লিখে দিবে যে এখন 80 টাকায় x+4 কিগ্রা চিনি পাওয়া যায়। চিনি খাবে না? চিনি পাওয়া যায়, বেশি চিনি খাবে না কেউ? ওকে, 80 টাকায় x+4 কেজি চিনি পাওয়া যায়, তাহলে অতএব দিয়ে লিখতে পারবো 1 কিগ্রা। এখন 1 কিগ্রা চিনির দাম কত বলো? 1 কিগ্রা চিনির দাম এই 80 বাই হচ্ছে কত? x+4 পাওয়া যায়, সেটা দিয়ে ভাগ করে দিব, এত টাকা হয়েছে, এত টাকা। এবার বলেছে আমাদের, দেখতে পাচ্ছ? ওকে, বলেছে কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম, আগে যা পেতো এখন 1 টাকা কম পাচ্ছে, তাহলে শর্তানুসারে কি করব আমরা? শর্তানুসারে আগে পেতো কত? 80 বাই x, এখন পাচ্ছে কত? মানে এখন যে চিনির দাম 1 কেজি চিনির দাম কত? এইটা কিন্তু 1 টাকা কম হচ্ছে এখন, তাহলে আগে বেশি হয়েছিল, তাহলে 80 বাই x+4 ইকুয়ালস টু হচ্ছে 1। একে সিম্পলিফাই করে নাও, 80 কমন নিয়ে নাও, এবার সরল করলে কত নিচে হবে? x ইন্টু x+4, তাহলে এটাকে সেকেন্ড বন্ধনী দিয়ে দাও, x ইন্টু কত হবে? x প্লাস কত বলো? 4। দেখো x কেটে গেছে, x+4 উপরে লিখবো, মাইনাস x+4 চলে গেলে x ইকুয়ালস টু হচ্ছে 1, x কেটে দাও, তাহলে এটা গুণ করে দিলে এরপরে এদিকে করে দিচ্ছি, দেখো দ্যাট ইমপ্লাইজ 80 ইন্টু কত? 8, এ দেখো 80 ইন্টু 4 মানে 80 ইন্টু 4, তাহলে 8 4 32, 320, নিচে হচ্ছে সিম্পলিফাই করলে দেখো গুণ করে দাও, x ইন্টু x+4 ছিল, তাহলে x² প্লাস 4x, x² প্লাস হচ্ছে কত? 4x ইকুয়ালস টু হচ্ছে কত? 1, গুণ করে দাও, সাজিয়ে নেব, x² প্লাস 4x ইকুয়ালস টু কত? 320, এটাকে এদিকে নিয়ে নাও, লেফটে নিয়ে নাও, x² প্লাস 4x মাইনাস কত? 320 ইকুয়ালস টু কত হচ্ছে বলো? 0। ওকে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে বলেছিল, দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছিল, হয়ে গেল এটা দ্বিঘাত সমীকরণ। যদি সমাধান করতে বলে করে নেবে তোমরা, সমাধান এরপরে শিখবো। বলেছিলাম টপিক যখন আলোচনা করেছিলাম যে ওখানে দ্বিঘাত মিডল টার্ম করে করতে পারি, মানে গুণনীয়কের সাহায্যে করতে পারি, অথবা আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করে করতে পারি, যে কোনো দেখবো এগুলো। এর পরের পোর্শন রয়েছে, এগুলোকে কিভাবে আমরা সলভ করব। এখানে বলেছে সমীকরণ গঠন করতে। এবার দেখো 3 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, কাঁথি টু পাঁশকুড়া জংশন। ওকে, কাঁথি টু মানে আমাদের সেন্টার থেকে পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে এদিকে থাকে না দীঘার লাইন, যেটা ওই লাইনের কি বলেছে দেখো, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার, তাহলে এই দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত বলেছিল? 300 কিলোমিটার। ভালো করে দেখো দুটো স্টেশন, 300 তো অনেক দূর, কাছাকাছি। একটি ট্রেন স্টেশন ভুল লাগিয়েছে, আরো বেশি লাগানো উচিত ছিল, ভুল লাগিয়েছে না আমি লাগিয়েছি, এটা ভাবিনি, পাঁশকুড়াকে আরো দূরে লাগানো উচিত ছিল। তাহলে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, বেগ সমান রেখে গেল, কিন্তু ট্রেনটি গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, আরে আগে কত ছিল জানি না তো, সেটা তো জানতে হবে, তাহলে আমরা সেটা তো আগে জানি, তাহলে কি লিখবো? ধরি ট্রেনটির গতিবেগ, ধরি ট্রেনটির গতিবেগ, বেগ হলে কি হয়? কিমি পার সেকেন্ড, যেহেতু এখানে লিখেছে দেখো কিমি আর কিমি পার ঘন্টা দেওয়া রয়েছে ঘন্টায়, তাহলে এটা গতিবেগ ধরবো এক্স, কিমি পার সেকেন্ড কবে থেকে বলো? মিটার পার সেকেন্ড হয়, কিমি পার ঘন্টা। তাহলে বলো ট্রেনটির গতিবেগ ধরলাম কত বলো? এক্স কিমি পার ঘন্টা, তাহলে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 30 কিলোমিটার, বলেছে এখানে কি 2 ঘন্টা বেশি লেগেছে সময়। একটা জিনিস আমরা জানি, গতিবেগ সমান, ফিজিক্সেও পড়েছো দেখো, গতিবেগ সমান দূরত্ব বাই কত বলো? সময়। গতিবেগ সমান দূরত্ব বাই কত হয়? সময়। আমাদের এখানে সময় বের করতে বলেছে, সময় উঠে যাবে, দূরত্ব নেমে যাবে, এ গতিবেগ নেমে যাবে, তাহলে সময় সমান কি হয়? সময় সমান কি হবে? দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে বলবো 300 কিমি যেতে মোট সময় লাগবে, 300 কিমি যেতে মোট সময় লাগবে কত বলো? মোট সময়
লাগবে দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। সময় বলেছে, তাহলে এটা হচ্ছে ঘন্টা, হয়েছে। কিন্তু এখন ট্রেনটি গতিবেগ 5 কিমি বেশি স্পিড বাড়িয়েছে, তাহলে এখন তাহলে বেগ ট্রেনটির গতিবেগ কত হবে বলো? এখন ট্রেনটির গতিবেগ সমান কত হবে? এক্স ছিল 5 বেড়েছে, তাহলে এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা, এক্স প্লাস 5 কিমি পার কত বলো? ঘন্টা। ট্রেনটির গতিবেগ বলেছে কত? এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা, তাহলে 300 কিমি। এখন লিখবো আবার কত কত কিমি গেছে? 300 কিমি। এখন বেগ বেশি, সময় কম লাগবে, ওই জন্য তো 2 ঘন্টা কম লেগেছে। স্পিড বাড়িয়ে দিয়েছে না, স্পিড বাড়লে সময় কমবে। তাহলে 300 কিমি যেতে মোট সময় লাগবে কত? যেতে সময় লাগে কত লাগে বলো? এই দূরত্ব বাই দূরত্ব মানে 300 বাই বেগ, বেগ হচ্ছে এক্স প্লাস 5 ঘন্টা। এখান থেকে কি বলেছে? শর্তানুসারে দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা কম লাগে, ফার্স্টে যা লেগেছিল। তাহলে এখান থেকে আমি শর্তানুসারে কি লিখতে পারি বলো? শর্তানুসারে ফার্স্ট যে সময় লেগেছিল 300 বাই কত? এক্স। এবার যেটা লেগেছে এটা হচ্ছে 300 বাই এক্স প্লাস 5, এটা কম লেগেছিল, ওই জন্য বিয়োগ। কত কম লেগেছিল? না 2 ঘন্টা। ইকুয়ালস টু কত লিখতে পারি আমরা? 2। এটাকে এবার সিম্পলিফাই করব। সিম্পলিফাই করতে হলে আর একটু ছোট করতে হবে, দেখতে পাচ্ছ? ওকে, করে নাও। একই রকম 300 কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স আর এক্স প্লাস 5, আগের যেটা সলভ করেছিলাম যেইভাবে এক্ষুনি। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 5, উপরে তাহলে কত হবে? এক্স প্লাস 5 মাইনাস এক্স ইকুয়ালস টু কত বলো? 2। দ্যাট ইমপ্লাইজ এক্স এক্স কেটে যাবে, উপরে উপরে কেটেও যায়, 2 হলে এটা 150, তাহলে গুণ করে দাও। উপরে হচ্ছে 750 বাই হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস কত? 5x ইকুয়ালস টু 1। দ্যাট ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস 5x। দেখছো তো সবাই? না মোবাইলে অন্য কিছু দেখছো অ্যাপ থেকে বেরিয়ে গিয়ে? এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ার মাইনাস প্লাস 5x মাইনাস 750 ইকুয়ালস টু 0। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো? দেখো অঙ্কটা বুঝতে পেরেছো? চলো নেক্সট কি রয়েছে আমাদের? নেক্সট রয়েছে এই দেখো, এ গান গেয়ে গেয়ে যাচ্ছে, লা 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 লা। হ্যাঁ, কত সুন্দর বলো তো এদের জীবন। বলেছে স্রোতের বেগ ঘন্টায়, দেখো 3-এর পর 4 নম্বরটা তুলিনি, ওটা তোমাদের হোমওয়ার্ক। যেগুলো তোলা হয়নি সেগুলো তোমাদের হোমওয়ার্ক, করবে। সব তো করাবো না, না নিজেরা করো, নালে শিখবে কি? বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি, রতন বাবু নাকি? আচ্ছা চিনতে পারলাম না তো। রতন মাঝি স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূল মানে যেদিকে স্রোত যাচ্ছে, নৌকা যদি সেই দিকে যায় লালা লালা করতে করতে, তখন বলে স্রোতের অনুকূল। প্রতিকূল মানে স্রোত যাচ্ছে, নৌকা ঠিক করে উঠছে, তখন হচ্ছে প্রতিকূল। অনুকূল মানে যেদিকে স্রোত সেদিকে নৌকা, প্রতিকূল মানে উল্টো। অনুকূলেই কথাই বলেছে এখানে, প্রতিকূল আর নয়। 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে তার 10 ঘন্টা সময় লেগেছে, ফিরে এসছে মানে প্রতিকূল আছে, অনুকূলে গেছে, প্রতিকূলে ব্যাক করেছে। তাহলে এখানে দেখো স্রোতের বেগ দেওয়া হয়েছে, এরকম থাকলে নৌকার তো একটা নিজস্ব বেগ থাকবে, ওটা আমরা ধরে নিব। চাচাকে কি সরানো যাবে একটু? হ্যাঁ চাচা একটু সরাতো থাকো, তোমাকে দিদি দেখি, তাহলে আমি অঙ্ক করবো কোথায়? ছোট হয়ে থাকো। দেখো তাহলে আমরা ধরে নিব, ধরি নৌকার বেগ কত? ধরি নৌকার বেগ ধরতে হবে, নৌকা তো একটা বেগে যাবে না। নৌকার বেগ সমান হচ্ছে কিমি পার ঘন্টা ছিল, তাহলে এক্স কিমি পার হচ্ছে কি ঘন্টা, বুঝছে? তাহলে নৌকার বেগ হচ্ছে এক্স কিলোমিটার পার ঘন্টা। স্রোতের বেগ কত বলেছে? ঘন্টায় 2 কিমি, তাহলে আমরা এখানে লিখবো স্রোতের বেগ। স্রোতের বেগ হচ্ছে 2 কিমি পার ঘন্টা। তাহলে অনুকূল মানে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে নৌকা যাচ্ছে, তাহলে অনুকূলে নৌকার বেগ কত হবে বলো? অনুকূলে নৌকার বেগ, অনুকূলে নৌকার বেগ হচ্ছে স্রোত, নৌকার হচ্ছে নিজস্ব বেগ এক্স, স্রোতের বেগ কত বলেছে? 2, তাহলে 2 যোগ হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 2
কিমি পার কি বলো ঘন্টা, বুঝছে? তাহলে অনুকূলে নৌকার বেগ হচ্ছে x+2 কিমি পার ঘন্টা। প্রতিকূলে যদি বলি, নৌকা যে বেগে যাচ্ছিল জলের ধাক্কায় নৌকার বেগ কমে গেল, অর্থাৎ নৌকার নিজস্ব বেগ ছিল কিন্তু নৌকা যাচ্ছে, আসছে, স্রোত যাচ্ছে, তাকে হালকা 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 করে কমছে, ঠেলছে ঠেলছে, ওই ঠেলা ঠেলা মানে কি হচ্ছে বলতো -2। অনুকূলে হলে দুটো বেগ যোগ হয়, প্রতিকূলে হলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হয়, মনে রাখবে। এবার বলছে 21 কিমি গিয়ে আসতে 10 ঘন্টা সময় লাগে, এক্ষুনি ডাইরেক্ট বের করছি এখানে, দেখো তোমরা যদি পারো আগে বের করে নিবে। আগে যেটা ছিল ওই যে ট্রেন যেটা ছিল এত কিমি যেতে তার সময় লাগে কত, এখানে লিখবে 21 কিমি যেতে। স্রোতের অনুকূলে এইটা বের করে নিতে পারো, স্রোতের অনুকূলে 21 কিমি যেতে তার সময় লাগবে কত বলো, টোটাল দূরত্ব কত ছিল 21, বেগ দিয়ে ডিভাইড করে দেবে x+2। তাহলে এটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার সময়, যেতে সময় লাগে। প্রতিকূলে ব্যাক করছে তার জন্য সময় লাগবে কত তাদের, যেহেতু বলেছিল যেতে আসতে 10 ঘন্টা লাগে মানে প্লাস লিখবো আমরা, ফিরে আসতে কত লাগে 21 বাই হচ্ছে x-2, তখন যে বেগ ছিল সেটা দিয়ে ভাগ করব, কারণ দূরত্ব বাই বেগ, গতিবেগ হলে সময় হয়। দুটোর সময় ইকুয়ালস টু কত বলেছিল আমাদের 10 আওয়ার্স, তাহলে 10 ঘন্টা লেগেছিল। তাহলে একে সিম্পলিফাই করো, একই দেখো দুটোই একই, আগে দুটো অঙ্ক যে সলভ করেছিলাম 21 কমন নাও, তাহলে নিচে হচ্ছে কত x+2 ইন্টু হচ্ছে কত x-2, উপরে হচ্ছে x-2 প্লাস x+2 ইকুয়ালস টু কত 10। দেখো x না সরি x কাটছে না, কাটলে কে কাটবে 2 কাটবে, 2 কেটে দাও, উপরে লেখো কত 21 ইন্টু x প্লাস x মানে 2x বাই নিচেরটা ফর্মুলাতে পড়ছে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমরা লিখতে পারি x² মাইনাস বি স্কোয়ার মানে 4 ইকুয়ালস টু হচ্ছে 10। তাহলে 2 কেটে যাও, 2 5 10, গুণের আকারে ছিল ওই কারণে কেটেছে, গুণের আকারে ছিল ওই কারণে কেটেছে, নালে কাটতো না। এবার যদি আমরা গুণ করে দেই দেখো এটার সঙ্গে 5x² মাইনাস কত 5 4 20 ইকুয়ালস টু হচ্ছে 21 মানে 21x, সাজিয়ে নাও 5x² মাইনাস 21x মাইনাস 20 ইকুয়ালস টু 0। বুঝতে পারলে অনুকূল প্রতিকূল, ভালো করে কনসেপ্টটা দেখবে। এবার তোমাদের সাথের দাগে যে অঙ্কটা ছিল, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে এবং অঙ্কদের গুণফল সংখ্যা দুটির চেয়ে 12 কম। ভালো করে দেখো, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষায় 6 বেশি, কে বেশি একক স্থানীয় অঙ্ক, তাহলে ধরে নেব আমরা, ধরি দশক স্থানীয় অঙ্কটি হলো x, দশক স্থানীয় অঙ্কটি হলো কত x। দেখো একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষায় 6 বেশি, তাহলে একক স্থানীয় অঙ্কটা 6 বেশি করে দাও, তাহলে একক স্থানীয় অঙ্কটি কত হবে 6 বেশি স্যার x+6। এবার বলেছিল কি দেখো ভালো করে আবার ফিরে আসো, এটা ধরলাম যে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের x, একক স্থানীয় অঙ্ক হচ্ছে x+6, 2 অঙ্ক বিশিষ্ট, যে কোনো 2 অঙ্ক হলে কি হয় 2 অঙ্ক হচ্ছে 25 কখন হয় বলতো একক স্থানীয় অঙ্ক, মানে কিভাবে হয় একক স্থানীয় অঙ্ক প্লাস 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক, 2 অঙ্ক ছিল ওই জন্য 10 ইন্টু, তবেই তো 20 + 5 25 হয়, ভুলেও নয় তো 2 + 5। সেম আমাদের অঙ্কটি তাহলে কত হবে বলো, যদি আমরা অঙ্কটি বের করি তাহলে অঙ্কটি কত হবে, 2 অঙ্কের ছিল তো, তাহলে অঙ্কটি হলো দ্বিতীয় 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক মানে কত x প্লাস হচ্ছে একক স্থানীয় অঙ্ক মানে x+6। এটা একটু সিম্পলিফাই করে নাও, কত হবে 10x প্লাস x+6, তাহলে এটা হচ্ছে 10x প্লাস x+6 ইকুয়ালস টু বলে দাও, বলো তাড়াতাড়ি বলো 11x প্লাস কত 6। তাহলে অঙ্কটি পেলাম এইটা, কিন্তু শর্তানুসারে কি বলেছিল যে দেখো দশক স্থানীয় অঙ্কটি 6 এর বেশি, অঙ্ক দ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। শর্তানুসারে অঙ্ক দ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 12 কম, তাহলে গুণফল কম সংখ্যাটি বেশি, তাহলে আমাদের 11x প্লাস কত লিখবো 6, গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম মানে মাইনাস সংখ্যাদ্বয়ের গুণফল লিখবে, সংখ্যাদ্বয়ের গুণফল একটা x হলে আর একটা কত হবে x+6, কত কম অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম বলেছিল, ঠিক লিখেছি, বারবার দেখে নিলাম একটু ভুল যদি হয়।
তাহলে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। দেখো গুণফল সংখ্যাটির চেয়ে কত কম? 12 কম। এবার এখানে সিম্পলিফাই করে নাও, হয়ে যাবে 11x প্লাস 6 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12 ইকুয়ালস টু 0। দ্যাট ইমপ্লাই, দেখো এক্স স্কোয়ারকে ফার্স্টে রাখবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার আছে থাক, প্লাস 11x মাইনাস 6x, তাহলে কত হবে? প্লাস 5x। এবার হচ্ছে এখানে প্লাস 6 মাইনাস 12, তাহলে মাইনাস 6 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ারকে আমরা রাখি না প্লাস মাইনাসে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু কত হয়ে যাবে? 0। গট ইট? বুঝতে পেরেছো? নেক্সট ব্লাঙ্ক, নেক্সট কিছু নেই। ওকে, তাহলে তোমাদের ফার্স্ট ক্লাস ছিল এটা, ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস হচ্ছে এটা। এবার নেক্সট তোমাদের সেকেন্ড ক্লাস, মানে ওই ফার্স্ট চ্যাপ্টারের ওপর সেকেন্ড থার্ড এইভাবে তোমাদের পোর্শনগুলো আসবে। তোমাদের ফার্স্ট যে এই ক্লাসটা দেখলে ভালো করে প্র্যাকটিস করে রাখবে, এইচডব্লিউগুলো করে রাখবে, সিডব্লিউ যা করালাম সেগুলো করে রাখবে। নেক্সট যে ক্লাসটা আসবে তার আগে টিউশন যেরকম তোমরা পড়ো, একটা টিউশনের ডেট হয়ে গেলে স্যার যেটা হোমওয়ার্ক বা সিডব্লিউ দিয়েছিলেন ওগুলো করে নিয়ে তারপরে নেক্সট ক্লাসে যাও। সেম তোমাদের যখন শিডিউল দেওয়া থাকবে, এই দিন একটা ক্লাস এলে পরে তোমাদের আরেকটা ডেট আসবে, ওই দিনের মধ্যে যে গ্যাপটা পাবে ওই গ্যাপের মধ্যে তোমরা ওটাকে কমপ্লিট করে নেবে। ভালো করে প্র্যাকটিস করবে, ফার্স্টে সিডব্লিউ করবে, দেন তোমরা কি করবে? এইচডব্লিউ ক্লাস যাবে আসবে, তার আগের ডেটে তোমরা সিডব্লিউ প্লাস এইচডব্লিউ পুরোটা কমপ্লিট করবে। ওকে, তাহলে চলো আজকের ক্লাস ছিল এইটা আমাদের। নেক্সট তোমাদের তাহলে পার্ট 2-তে দেখা হচ্ছে, ততদিন এগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। চলো টাটা।